হাদির মাথায় লাগছে গুলি, নাকি দেশের মগজে, কার ইঙ্গিতে বুলেট চলে, চলছে কাদের মদদে। হাদির মাথায় লাগছে গুলি, নাকি দেশের মগজে, কার ইঙ্গিতে বুলেট চলে, চলছে কাদের মদদে। চিবায় চাবায় ব্রিফিং করা এখন না হয় ছাইরা দে, ভাইয়ের খুনি কেমনে গেল আমার কেউ বইলা দে। তীব্র নিন্দা ফলায় রেখা রাষ্ট্র এবার জবাব দে। যে দেখো দেশের মানুষ কাইন্দা কাইন্দা প্রার্থনায়, কোথায় গেলি ভাইরে আমার, আইরে মালিক ফিরায়। মুগ্ধ সাইদ ফাহাদেরা কেউ তো ফিরাইল না, হাজার প্রাণ নিয়াও দেশের স্বাধীন এখনো হইলি না। যুগ যুগে শতবর্ষেও ওসমান হাদি আসে না, বুক ফাটায়া কইয়া গেলাম তোরা একটু শুই না যা। তরুণরা আজ শপথ নিছে রক্ত দেখা উসমানের, হাদির গলার আওয়াজ হবে যোদ্ধা সকল জুলাইয়ে। হাদির মাথা ধসের মাথা, খুনির মাথার মতো না, হাদির বিচার না দেখে ভাই রাজপথে কেউ ছাড়বো না। হাদি একা ভাবছো যারা, হাদি কিন্তু একা নয়, হাদির কথায় রাষ্ট্র নড়ে, হাদিদের নেই পরাজয়। রক্ত খেকো সুর থানা, খুনি কিলার করে ভোট, দেশ বাঁচাতে ভাই মরে আর তোরা বসে আঙুল চোষ। অপরাধী পর পাওয়া যায় কিসের তো আইন দেখাস, ওই আসনে পয়সা তোরা আইন দিয়ে কারবার ফালাস। আর মাথায় রাইখা বড়ই লবণ দিয়া খাইতে চাস, কোন সাহসে কার ইশারায় আজাদিদের চোখ রাঙাস। ভারতীয়রা ভারত নিজেদের বাংলাদেশের ঘাড় মোচড় দিতে মোচড়ে ধরতে গিয়ে নিজেরা এখন বেকায়দায় পড়ে গেছে। একটু সম্পর্ক স্বাভাবিক হচ্ছিল, কিন্তু মোদি আবার সেই সম্পর্কটা খারাপ করে দিয়েছে। মোদির নির্দেশ ছাড়া কিচ্ছু হয় না, কোনো কিছু করবে না মোদির অনুমতি ছাড়া। এই যে কিলার একটা পাঠিয়ে যে আমাদের 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের নায়ক ওসমান হাদিকে খুন করলে, এটাতে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষ এখন একতাবদ্ধ হয়ে গেছে। এখানে আমি বিএনপির কথা বলছি না, বিএনপি আসলে আসবে না আসলে না, কিন্তু সারা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে গেছে। এটা ভারতের জন্য এখন বুমেরাং হয়ে দেখা দিয়েছে। ভারতের প্রতি বাংলাদেশের মানুষ এখন প্রচুর শত্রুভাবাপন্ন হয়ে গেছে। ভারতকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, ভারতের আচরণগত দাদাগিরির কারণে। এবং ভারত যখন আমাদেরকে পারমাণবিক বোমা মারবে, আমাদের ফেনীর চিকেন ন্যাক দখল করে নিবে, দিনাজপুর দখল করে নিবে, বাংলাদেশকে পারমাণবিক বোমা মেরে শেষ করে দিবে। বাংলাদেশের এক কিলোমিটারের মধ্যে তিনটে সেনাঘাঁটি করেছে তোমরা আন্তর্জাতিক আইন না মেনে। বাংলাদেশ তখন কোনো প্রতিবাদ করে নেই, শুধু বাংলাদেশ 3-4টা বাইরে একটা ড্রোন ইয়ার থেকে কিনছে তুরস্ক থেকে, তোমাদের গা জ্বালা হয়ে গেছে। তোমরা আমাদেরকে নৌবাহিনীতে শক্তিশালী তাকেও দাও না, এখনো দিতে চাচ্ছ না। সামরিক বাহিনী যেন শক্তিশালী হোক, সেটা তোমাদের গাত্রদাহ হয়ে গেছে। এখন আমাদেরকে এই যে জুলাই আগস্টটা তোমরা মনে করে তোমরা ভারত এবং আওয়ামী লীগ মনে করেছিল এই একটা ভয় দেখাইলে হয়ে যাবে। একটাকে মারলে সে কোনো পলিটিক্যাল রাজনীতি করে না, সে কোনো রাজনৈতিক দলের না ওসমান হাদি। তাকে মারলে অন্তত তেমন কোনো আন্দোলন হবে না, বাকিরা সব ভয়ে কাত হয়ে যাবে। কিন্তু এখন দেখা গেছে হিতে বিপরীত। সবাই এখন প্রতিজ্ঞা করেছে প্রয়োজনে হাদি হয়ে যাবে। শেখ মুজিবের নামে যে বাকি জিনিসগুলো ছিল এখন সবগুলা হাদির নামে হয়ে গেছে। শাহবাগ চত্বর হয়ে গেছে এখন হাদি চত্বর, শহীদ ওসমান হাদি চত্বর। এইভাবে বাংলাদেশের ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে একটা স্মরণ অতীতকালের বৃহত্তম জানাজা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা ওসমান হাদির জানাজাটা। তারপর হয়েছে জিয়া রহমান আমলে 1975 সালে, তখন 1980 সালে তখন বাংলাদেশের জনসংখ্যা কম ছিল আর টেকনোলজির যুগ ছিল না, মোবাইল ছিল না। ওই কারণে অনেক মানুষ, জনসংখ্যা কম ছিল, ওই কারণে অনেক মানুষ যেতে পারে না। কিন্তু সবকিছু বিবেচনা করলে দেখা যাচ্ছে ওসমান হাদির জনসভা, ওসমান হাদির যেই
জানাজা, এই জানাজাতে বিপুল মানে বাংলাদেশের শরণার্থীর কালে সবচেয়ে বড় জানাজা হয়েছে বাংলাদেশের ইতিহাসে। ওসমান হাদির মৃত্যুতে বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং জার্মান বাইরের যে মিডিয়া আছে সবগুলা সোচ্চার হয়েছে, সবগুলা কাভারেজ করেছে ওসমান হাদিরই। ইভেন কি মসজিদে বাইরের তুরস্কে আমি দেখলাম একটা মসজিদে খুতবাতে ওসমান হাদির জন্য দোয়া করছে। এরকম নসিব সবাই হয় না। ওসমান হাদি আল্লাহর কাছ থেকে এরকম নসিব নিয়ে এসেছিলেন। উনি শহীদ হতে চেয়েছিলেন, আসলে শহীদ হয়েছে। উনি বলছে যে আমি 5 বছর যদি আমি অনেক কিছু করতে পারি, 5 বছর মরে গেলে আমার কোনো অসুবিধা নেই, আমি 50 বছর বেশি লাভ কি, আমি যদি দেশের জন্য কিছু করতে না পারি। উনি আসলে শহীদের সুরা পান করতে চেয়ে, শহীদের শরবত পান করতে চেয়েছেন আল্লাহর কাছে। উনি বলছে যে আমি শহীদি, আমাকে মেরে ফেললে আমি শহীদি আল্লাহর কাছে তাড়াতাড়ি, আল্লাহ ডাকে আল্লাহর কাছে তাড়াতাড়ি চলে যাব। তবে আমরা মুসলমান একটা জিনিস বিশ্বাস করি, হায়াত মত সব আল্লাহর হাতে। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কাউকে কিছু করতে পারে না, একটা চুলো খসাতে পারে না। তো ওসমান হাদির জন্য আমাদের সবার দোয়া রইল। এবং বাংলার ইতিহাসে এরকম ওসমান হাদি খুব কম আছে। এবং বাকি যারা আছে, সাজ্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার, তারপর এই নুরু এবং বাকি যারা আছে, তাদের সবাইকে সচেতনভাবে চলাফেরা করতে হবে। হেলায় চলাফেরা করলে হবে না, কারণ তোমাদেরকে এই বাংলাদেশের মানুষ চায়। এই বাংলাদেশ গঠন করার জন্য তোমাদের মতো তোমাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ চাচ্ছে বা এই বাংলাদেশ চাচ্ছে। সুতরাং তোমরা হেলায় ফেলায় চললে হবে, নিজেদেরকে সেফটিভাবে রেখে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন লক্ষ্যে পৌঁছতে হবে। ওসমান হাদির কফিন শুয়ে সবাই শপথ করেছে যে ওসমান হাদির স্বপ্নগুলো বাস্তবায়ন করবে। এমন একজন মানুষ ছিল, এমন একজন তুখোর বক্তা ছিলেন, এমন একজন প্রাজ্ঞময়ী কথাবার্তা বলতেন, যেটাতে বিদেশের মানুষরা পর্যন্ত অভিভূত হয়েছে ওসমান হাদির। এবং কাউকে রাগডাক করে কথা বলতেন না, কাউকে ভয় পেতেন না। যেটা উনি ভালো মনে করতেন সেটাই হয়েছে। বাংলাদেশের ঘাড় চেপে ধরার চেষ্টা করতে গিয়ে ভারত নিজেই এখন শ্বাসকষ্টে ভুগছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর ভারত কখনোই বাংলাদেশের মাটিতে এতটা কোণঠাসা বোধ করেনি। বর্তমান পরিস্থিতি দিল্লির জন্য এমন এক বাস্তবতায় এসে ঠেকেছে, যা ভারতের দীর্ঘদিনের প্রভাব ও প্রতিপত্তিকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে এসেছে এই ভীতি ও উদ্বেগের চিত্র। কংগ্রেস দলীয় প্রভাবশালী সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে তৈরি করা এই প্রতিবেদনে বলা হয়েছে, 1971 সালের পরিস্থিতি ছিল একটি নতুন রাষ্ট্রের জন্ম এবং মানবিক সংকট মোকাবেলা করার মতো বিষয়। কিন্তু 2025 সালের পরবর্তী বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য অনেক বেশি গভীর এবং জটিল সমস্যার ইঙ্গিত দিচ্ছে। ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন এটি কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং বাংলাদেশের নতুন প্রজন্মের সাথে ভারতের একটি বিশাল ব্যবধান তৈরি হওয়ার প্রক্রিয়া। দিল্লি এখন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হলো বাংলাদেশের উপর তাদের চিরাচরিত নিয়ন্ত্রণ বা প্রভাব আলগা হয়ে যাওয়া। শশী থারুরের কমিটির ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে সরাসরি উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে বর্তমান অস্থিরতা এবং শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের পরিকল্পনাগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইসলামী শক্তির রাজনৈতিক উত্থান এবং চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকার মনে করছে যদি দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়া না যায়, তবে ঢাকা থেকে দিল্লি তার গুরুত্ব হারাবে। আর এই গুরুত্ব হারানো কোনো যুদ্ধের মাধ্যমে হবে না, বরং বাংলাদেশ তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ভারতকে গুরুত্বহীন মনে করতে শুরু করবে। এটি দিল্লির জন্য এক অপমানজনক পরাজয় হিসেবেই দেখা দিচ্ছে। ভারতের সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা এবং জনগণের আকাঙ্ক্ষাকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। তারা বিশেষ করে পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোংলা বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাঁটি এবং কক্সবাজারের পেকুয়ায় অবস্থিত সাবমেরিন ঘাঁটি ভারতের জন্য উদ্বেগের বড় কারণ। বিশেষ করে পেকুয়া সাবমেরিন ঘাঁটি নিয়ে দিল্লির ভয় সবচেয়ে বেশি। সেখানে চীনের তৈরি 2টি সাবমেরিন বর্তমানে থাকলেও ওই ঘাঁটিতে মোট 8টি সাবমেরিন রাখার সক্ষমতা রয়েছে। ভারত মনে করছে বঙ্গোপসাগরে চীনের এই পরোক্ষ উপস্থিতি ভারতের নৌ সীমানার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। প্রতিরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের এই স্বাধীনচেতা অবস্থান ভারতকে এখন কোণঠাসা করে দিচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের ধারায় বাংলাদেশে জামায়াতে ইসলামের মতো দলগুলোর সক্রিয়তা ভারতের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে।
সংসদীয় কমিটির প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন এখন সরাসরি জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এমনকি এই দলটির একটি প্রতিনিধি দল চীন সফর করেছে বলেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। দিল্লি মনে করছে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ভারতের কোনো জায়গা থাকছে না। এই অবস্থায় কমিটি সুপারিশ করছে যে বাংলাদেশে যেন কোনোভাবেই কোনো বিদেশি শক্তি, বিশেষ করে চীন বা পাকিস্তান সামরিক ঘাঁটি স্থাপন করতে না পারে। সে বিষয়ে ভারতকে কড়া নজরদারি করতে হবে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন নিজের সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় স্বার্থে কার সাথে সম্পর্ক রাখবে তা নির্ধারণে ভারতের প্রেসক্রিপশন মানতে নারাজ। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ভারতের জন্য একটি বড় ধাক্কা ছিল। ওই সময় ভারত কার্যত নীরব কূটনীতির আশ্রয় নিয়েছিল, যাকে সংসদীয় কমিটি প্রশংসা করলেও এর পেছনের ব্যর্থতা লুকানো যাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া জরুরি, যাতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে। তবে একই সাথে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভারতকে ভাবিয়ে তুলেছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে, তখন শশী থারুরের কমিটি মন্তব্য করেছে এর ফলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনগুলো কতটা অংশগ্রহণমূলক হবে তা নিয়ে বড় ধরনের সংশয় থেকে যাচ্ছে। অর্থাৎ ভারত এখনো তাদের পুরনো মিত্রকে ছাড়া বাংলাদেশের রাজনীতিতে নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। সীমান্ত নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর স্থিতিশীলতা নিয়েও ভারত এখন চরম অস্থিরতায় রয়েছে। কমিটির প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতির সরাসরি প্রভাব ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর পড়ে। তাই ভারত এখন মরিয়া হয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সমন্বয় এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের উপর জোর দিচ্ছে। দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি প্রযুক্তি বাড়ানো এবং দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যার প্রতিবাদ এবং সার্বভৌমত্বের প্রশ্নে কড়া অবস্থানের কারণে ভারত আগের মতো আধিপত্য বিস্তার করতে পারছে না। দিল্লি বুঝতে পারছে যে বল এখন বাংলাদেশের কোর্টে এবং ভারতকে এখন অনেক ভেবেচিন্তে পা বাড়াতে হচ্ছে। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারত এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারত মানবিক কারণে তাকে আশ্রয় দিয়েছে এবং ভারতীয় ভূখণ্ড থেকে তাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয়া হয়নি। তবে বাংলাদেশ থেকে যদি তাকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ আসে, তবে সেই অগ্রগতির বিষয়ে সংসদকে নিয়মিত অবহিত করার কথা বলা হয়েছে। এটি থেকে পরিষ্কার বোঝা যায় বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারত চাপের মুখে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি বিশেষ ইউনিট গঠনের পরামর্শ দেওয়া হয়েছে, যার কাজ হবে বাংলাদেশের গণমাধ্যমে ভারত বিরোধী তথ্য প্রচার বন্ধ করা এবং ভারতের অবস্থান তুলে ধরা। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা এখন দিল্লির জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ও পরিবেশগত ইস্যুতেও ভারত এখন বাংলাদেশের কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। 2026 সালে বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তীর্ণ হবে, তখন বর্তমানের অনেক সুযোগ সুবিধা আর থাকবে না। এর আগেই ভারত চাচ্ছে একটি ব্যাপক ভিত্তিক বাণিজ্য চুক্তি শেষ করতে। এছাড়া 2026 সালে শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির নবায়ন এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের উপর চাপ বাড়ছে। সংসদীয় কমিটি এই দুটি বিষয়ে দ্রুত আলোচনার তাগিদ দিয়েছে। ভারত বুঝতে পারছে যে এই বিষয়গুলো সমাধান না করলে বাংলাদেশের জনগণের ক্ষোভ কমানো সম্ভব নয়। দীর্ঘদিন ধরে তিস্তার পানি আটকে রেখে ভারত যে অন্যায় করে আসছিল, এখন সেই পরিস্থিতি বদলে যাচ্ছে এবং ঢাকাকে খুশি রাখতে ভারতকে তার অবস্থানে পরিবর্তন আনতে হচ্ছে। এইসব মিলিয়ে ভারত এখন বাংলাদেশের মাটিতে তার সবচেয়ে বড় অস্তিত্বের সংকটে ভুগছে। শশী থারুরের নেতৃত্বাধীন এই প্রতিবেদনটি আসলে দিল্লির এক ধরনের স্বীকারোক্তি, যেখানে তারা মেনে নিয়েছে যে বাংলাদেশের উপর তাদের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। বাংলাদেশের বর্তমান সরকার এবং জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে শিখছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন নতুন বন্ধু তৈরি করছে। পাকিস্তান ও চীনের সাথে সম্পর্কের নতুন সমীকরণ এবং ভারতের একপাক্ষিক প্রভাবকে চ্যালেঞ্জ করার ক্ষমতা ঢাকাকে এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। দিল্লি এখন কেবল দর্শক হয়ে দেখছে যে কিভাবে তার প্রতিবেশী দেশ ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশের এই দৃঢ় অবস্থান এবং সার্বভৌমত্বের লড়াই দিল্লির দাদাগিরিকে থামিয়ে দেওয়ার এক স্পষ্ট বার্তা। আমাদের আরো কিছু আকুতবায় সৈনিক আছে, হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে। এদের একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত, সার্জিস, তোমরা আমাদের ছোট ভাই,
তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার, নো, বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে, তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না। তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা, কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে। তোরা কি ভেবেছিস হাদি শেষ? নো, একটা হাদিকে গুলি করছস, 1 লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে? নো, ওসমান হাদি শেষ হয় নাই, ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। গুলি লেগেছে হাদির আদর্শে, জুলাইয়ের মতাদর্শে। জুলাই শেষ হয় নাই, জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের উপর থেকে, সেদিন জুলাই শেষ হবে। জুলাই শেষ হয়নি, জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না। বাসায় বুড়া বাবা মা অবুঝ সন্তান রেখে আসছি, হাদি শিখিয়ে দিয়ে গেছে, হাদিস শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয়, রাজপথে কিভাবে ল্যাটকা মেরে বসে থাকতে হয়, হাদিস শিখিয়ে দিয়ে গেছে। হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা, কিভাবে রাজপথ না ছাড়তে হয়, হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই। আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আরোরা আমাদের কাছে আত্মসমর্পণ করবে, যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে, সেদিন আমাদের বিজয় আসবে। ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকবো, আমাদের জুলাই চলতে থাকবে। সরকারের কাছে আবেদন, এই গ্রামে গঞ্জে শহরে সবখানে 15 থেকে 45 বিবেচনা ক্রমে 50 পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো, কারণ যেই 100 আততায়ী ঢুকেছে বর্ডার দিয়ে, এই 100 আততায়ীকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেই আততায়ীদেরকে মোকাবেলা করার জন্য যে শকুন থাবা উঁচিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে, কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে। আমি ক্ষুদিরাম দেখি নাই, আমি আজাদ দেখি নাই, আমি হাদিকে দেখেছি। হাদি ছিল একটি বিপ্লব, বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি। নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয়, কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর, একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয়, হাদিকে দেখেছি। আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী, কোন ভাষা মানে না, ল্যাঙ্গুয়েজ মানে না, যেভাবে খুশি সে ভাষণ দিত। এখন তোদের বলতেছি যারা মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? নে খা, দিব এখন তোদেরকে গালি। হাদি শিখিয়ে দিয়ে গেছে গালি কিভাবে দিতে হয়, পলিশ স্পিচ দিয়ে বিপ্লব হয় না, তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে। তোরা হাদির গালি সহ্য করতে পারিস তাই হাদিকে শেষ করে দিয়েছিস। এখন হাদির স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে, আমাদেরকে রাজপথ দখল করতে হবে। রাজপথ ছাড়ি নাই, জুলাই শেষ হয়নি, এটা বারবার বলছি। সরকারের কাছে আরো আবেদন, আমাদের আরো কিছু আকুতবায় সৈনিক আছে, হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে। এদের একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত সার্জি তোমরা আমাদের ছোট ভাই, তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার, নো, বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে, তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না। তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা, কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে। তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না। আল্লাহ হাদিকে নিয়ে গেছে, হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বলে। বাট প্লিজ বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবা না। সরকারকে বলবো তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা। ওই মরে যাওয়ার পরে সারা পরিবারের আমি খেয়াল করব, বাচ্চার দখল করবো, নো, এটা যেন আর না হয়। এটা